আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের চিটাগং বোর্ড 2015 সালের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেটাতে ছিল কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 3 এর সলিউশন। আজকের ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের চিটাগং বোর্ড 2015 সালের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেটাতে থাকবে কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্ম অফ ভার্বস এবং কোয়েশ্চেন নাম্বার 5 ন্যারেশনের সলিউশন। তাহলে আর দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তার মানে এখানে আমাদেরকে বক্স দেওয়া থাকবে এবং বক্সের ভিতরে কতগুলো ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বগুলোর সঠিক ফর্ম দিয়ে আমাদেরকে প্যাসেজটিকে ফিল আপ করতে হবে। তাহলে দেখে নিই বক্সে কি কি ভার্বস দেওয়া আছে। কন্ট্রিবিউট অবদান রাখা, কাম আসা, বিকাম হওয়া, প্লে খেলা করা, কিপ রাখা, নিড প্রয়োজন, রিসিভ গ্রহণ করা, ওয়ার্ক কাজ করা, কনফাইন আবদ্ধ থাকা, বি হওয়া। তাহলে এবার আমরা প্যাসেজটি দেখে নেব। প্রথমেই আমাদের অবশ্যই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটি কোন টেন্সে আছে, তাহলে আমাদের ভার্বগুলোর ফর্মগুলো নির্ধারণ করতে সুবিধা হবে। টুডে উমেন ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। খেয়াল করো টুডে আছে, তার মানে এটা দিয়ে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে পুরো প্যাসেজটাই আমাদের প্রেজেন্ট ফর্মে আছে। টুডে উমেন ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। যদি এটার অর্থ চিন্তা করি তাহলে আমরা বলতে পারি বর্তমানে নারীরা জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে পালন করা অর্থে অথবা পালন করছে অর্থে যে ভার্বটি সুইটেবল সেটি হচ্ছে প্লে। প্লে অর্থ যদিও খেলা করা, কিন্তু এই ধরনের সেন্টেন্স প্রেক্ষাপটে প্লে অর্থ হচ্ছে পালন করা। তো যেহেতু পালন করছে এই ধরনের একটা বাংলা আমরা চিন্তা করতে পারছি, তাহলে আমরা ধরিয়ে নিতে পারি যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি এবং সেটির আগে বি ভার্ব লিখি। তাহলে এই যে প্লে ভার্বটি যদি আমরা এখানে বসাই, তাহলে প্লে এর সাথে অবশ্যই আইএনজি ফর্ম যুক্ত করতে হবে এবং এটার আগে আমাদের একটি বি ভার্ব লিখতে হবে। তো খেয়াল করো উইমেন আছে, তো উইমেন এখানে নারীরা অর্থাৎ অনেকগুলো নারীকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই বি ভার্ব হিসেবে আমাদেরকে আর লিখতে হবে। তাহলে এই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে আর প্লেইং। টুডে উইমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। They no longer dash to the four walls of their husband's house. তারা এখন আর তাদের হাজবেন্ডের বাড়ির অথবা তাদের স্বামীর বাড়ির চার দেয়ালে আবদ্ধ নেই। তো অন্যভাবে চিন্তা করো, আবদ্ধ থাকাটা এইটা অবশ্যই একটা নারী নিজের ইচ্ছেতে আবদ্ধ থাকবে না, তাকে আবদ্ধ করে রাখা হবে। তাহলে ওই সেন্সে এটি প্যাসিভ ভয়েসকে ইন্ডিকেট করে, কারণ তাদেরকে আবদ্ধ করে রাখা হতো বা রাখা হয় এরকম কিছু, তারা কিন্তু নিজের ইচ্ছেতে বা স্ব ইচ্ছায় তারা আবদ্ধ থাকতে চায় না। তাহলে সেই সেন্সে এটি অবশ্যই অ্যাক্টিভ ভয়েস হবে না, এটি প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে আমরা যে ভার্বটি বসাবো সেটি অবশ্যই প্যাসিভ ফর্মে চেঞ্জ করে বসাতে হবে। তো আবদ্ধ থাকা অর্থে এই যে কনফাইন্ড ভার্বটি এখানে সুইটেবল হবে, কিন্তু কোন ফর্মে বসবে? যেহেতু প্যাসিভ বললাম আর এটি প্রেজেন্ট ফর্মে আছে, এটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের রুলস হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমরা ফার্স্টে কোনো বি ভার্ব বসাবো, এরপর এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো যেহেতু তাদেরকে উল্লেখ করে বলছে অর্থাৎ অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে সেখানে বি ভার্ব হিসেবে আমরা আর লিখবো। আর এই যে কনফাইন্ড ভার্বটি এটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কনফাইন্ড। তাহলে বি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হতে পারে আর কনফাইন্ড। They no longer are confined to the four walls of their husband's house. They have come out of the kitchen and dash hand in hand with men in all the development works of the government. They have come out of the kitchen, তারা রান্নাঘর থেকে বের হয়ে এসেছে, and dash hand in hand with men in all the development works of the government, এবং সরকারের অনেক ধরনের বা সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তো কাজ করা অর্থে এখানে ওয়ার্ক ভার্বটি সুইটেবল হবে, আর সেটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকবে। তাহলে সি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি আর ওয়ার্কিং। অন্যভাবে খেয়াল করো, যদি এইভাবে তোমরা অর্থটা চিন্তা করো যে তারা কিচেন থেকে বা রান্নাঘর থেকে বের হয়ে এসেছে এবং তারা
সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে কাজ করে যদি এটা চিন্তা করো তাহলে সেটি আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইন্ডিকেট করবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ক লিখতে পারি শুধু। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিন্তা করো যে তারা কাজ করছে, তাহলে আর ওয়ার্কিং। সো সি নাম্বার ব্ল্যাঙ্কের অল্টারনেট অ্যান্সার হিসেবে হতে পারে ওয়ার্ক। বাই ড্যাশ হায়ার এডুকেশন দে ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। উচ্চশিক্ষা গ্রহণ করার মাধ্যমে। তো গ্রহণ করা অর্থে এখানে সুইটেবল ওয়ার্ড হচ্ছে রিসিভ। তো ডি নাম্বার ব্ল্যাঙ্কে রিসিভ ওয়ার্ডটি বসতে পারে, কিন্তু কোন ফর্মে বসবে? খেয়াল করো, বাই হচ্ছে একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে সেটির সাথে অবশ্যই আইএনজি ফর্ম যুক্ত করতে হয়। তো এখানে যদি কোনো ভার্ব বসে অবশ্যই সেটির সাথে আমরা আইএনজি ফর্ম যুক্ত করব। তার মানে ডি নাম্বার ব্ল্যাঙ্কের আনসার হতে পারে রিসিভিং, বাই রিসিভিং হায়ার এডুকেশন। দে ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। যদি এটার বাংলা চিন্তা করো, উচ্চশিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা বিমান চালক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে অথবা হচ্ছে। যদি হয়েছে চিন্তা করো তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে, আর যদি হচ্ছে চিন্তা করো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিন্তা করে এখানে সেইভাবেই আমি ভার্বটি বসিয়েছি। তো দেখো, তারা হচ্ছে, হওয়া অর্থে এখানে বিকাম ভার্বটি সুইটেবল। আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিন্তা করেছি, তাই সেটির আগে বি ভার্ব এবং ভার্বটির শেষে আইএনজি যুক্ত করেছি। তাহলে ই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার লিখেছি আর বিকামিং। দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। তো এখানে চাইলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাব করে বিকাম ভার্বের আগে হ্যাভ ভার্ব বসাতে পারো। তো সেই ক্ষেত্রে ই নাম্বার ব্ল্যাঙ্কের অল্টারনেট অ্যান্সার হতে পারে হ্যাভ বিকাম। দে হ্যাভ ড্যাশ এবল টু প্রুভ দেয়ার ওথ। দে হ্যাভ ড্যাশ এবল, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। হ্যাভ ভার্ব আছে, তো আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখানে হওয়া অর্থে আরেকটি ভার্ব আছে, সেটি হচ্ছে বি। তো বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে এফ নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সারটি হতে পারে বিন। দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওথ। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছে অথবা অবদান রাখে। যদি রাখে চিন্তা করো তাহলে হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যদি রাখছে চিন্তা করো তাহলে হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অবদান রাখা ইংরেজি হচ্ছে কন্ট্রিবিউট। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল আনসার এখানে কন্ট্রিবিউট হতে পারে। তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিন্তা করে এটাকে কন্টিনিউয়াস ফর্মে চেঞ্জ করেছি। তো সেই ক্ষেত্রে জি নাম্বার ব্ল্যাঙ্কের আনসার লিখেছি আর কন্ট্রিবিউটিং। সো দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তোমরা চাইলে জি নাম্বারের অল্টারনেট অ্যান্সার হিসেবে কন্ট্রিবিউট লিখতে পারো, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিন্তা করতে পারো। নাও ইট হ্যাজ ড্যাশ টু দ্য রিয়ালাইজেশন অফ মেন। এখন পুরুষেরা এটা বুঝতে পেরেছে বা উপলব্ধিতে এসেছে। তো আসা অর্থে এখানে আমরা কাম ভার্বটি ইউজ করতে পারি। আর হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এর পরে যদি কোনো ভার্ব লিখতে হয় সেটি অবশ্যই V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তো এখানে যদি কাম ভার্বটি বসাই সেটি V3 ফর্মে লিখতে হবে। আর কাম ভার্বের V3 ফর্ম হচ্ছে কাম নিজেই। তাহলে H নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হতে পারে কাম। Now it has come to the realization of man that true development of the country is never possible. দেশের সত্যিকার উন্নয়ন কখনোই সম্ভব নয়। ড্যাশ হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম। দেশের অর্ধেক জনসংখ্যাকে ঘরে অলস বসিয়ে রেখে দেশের সত্যিকারের উন্নতি কখনোই সম্ভব নয়। তো বসিয়ে রেখে রাখা অর্থে এখানে কিপ ভার্বটি সুইটেবল হবে। এবার খেয়াল করো, ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল। এখানে মেইন ভার্ব কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। মনে রাখবে একটা সেন্টেন্সে দুই টাইপের ভার্ব বসতে পারে, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব সবসময় একটিই থাকবে, আর আদার্স যে কোনো ভার্ব আসলে সেগুলো সবসময় নন ফিনিটই হবে। তো এখানে অলরেডি একটি ভার্ব আমরা লিখে ফেলেছি বা লেখা হয়ে গেছে প্রশ্নে, এবং এটি হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে যদি আর কোনো ভার্ব বসে সেটা অবশ্যই নন ফিনিট ভার্ব হবে। তার মানে আই নাম্বার ব্ল্যাঙ্কের জায়গাটি একটি নন ফিনিট ভার্বের জায়গা। আর নন ফিনিট ভার্ব হিসেবে আমরা পার্টিসিপল লিখতে পারি, জিরান্ট লিখতে পারি, ইনফিনিটিভ লিখতে পারি। তো আমি এখানে পার্টিসিপল ইউজ করেছি, অর্থাৎ কিপের সাথে আইএনজি ফর্ম যুক্ত করে পার্টিসিপল তৈরি করেছি, আর সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটি একটি নন ফিনিট ভার্ব হিসেবে কাজ করবে। তাই আই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে কিপিং।
keeping half of the population idle at home. So it dash no telling that women are playing a great role in the socio-economic condition of the country. তাই এটা বলার কোনো প্রয়োজনীয়তাই নেই বা প্রয়োজনই রাখে না যে নারীরা দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অথবা মহৎ ভূমিকা পালন করছে। তো প্রয়োজন অর্থে এখানে আমরা নিড বসাতে পারি। আর দেখো ইট হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিন্তা করি তাহলে অবশ্যই নিডের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। সো যে নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হতে পারে নিডস। So it needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country. এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখব। প্রশ্নে বলা হয়েছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। যে স্টাইলে দেয়া থাকবে সেই স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন দেয়া থাকলে ইনডিরেক্টে চেঞ্জ করব আমরা। তাহলে দেখে নেই প্রশ্নটি। প্রথমেই আমাদেরকে এই পুরো প্যাসেজটিতে লিসেনার এবং স্পিকারকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? আস্কড শাবাব। তো বুঝলাম যে শাবাব প্রশ্ন করেছে, তার মানে শাবাব হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে স্পিকার। তো লিসেনার কে? নো আই হ্যাভ নেভার, রিপ্লাইড লাবিব। তো আমরা লিসেনারকেও পেয়ে গেলাম, তার মানে এখানে স্পিকার হচ্ছে শাবাব আর লিসেনার হচ্ছে লাবিব, অর্থাৎ এই প্যাসেজটিতে কথোপকথন হচ্ছে শাবাব এবং লাবিবের মধ্যে। তো যদি প্রথম সেন্টেন্সটি খেয়াল করি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার? তুমি কি কক্সবাজারে গিয়েছো? এখানে দেখো গো নেই, তাহলে কেন যাওয়া অর্থটা বললাম? বিন দিয়ে এখানে যাওয়াটাই বোঝাচ্ছে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এখানে বিন দিয়ে কক্সবাজারে যাওয়ার কথাই বলা হচ্ছে। তো শাবাব লাবিবকে আস্ক করেছে, তাই এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করার ক্ষেত্রে ন্যারেশনের রুলস কি হতে পারে? তো যেহেতু শাবাব আস্ক করেছে লাবিবকে, তাই প্রথমে আমরা লিখব শাবাব আস্কড লাবিব। শাবাব আস্কড লাবিব। এরপর দেখো কোয়েশ্চেনটি কি দিয়ে শুরু হয়েছে? টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, WH কোনো কোয়েশ্চেন নেই কিন্তু। তাহলে যখন WH কোনো কোয়েশ্চেন থাকবে না, অর্থাৎ হোয়াট, হাউ, ওয়্যার এই টাইপের কিছু থাকবে না, তখন আমরা ইফ অথবা ওয়েদার আনবো। তো আমি ইফ লিখেছি। এরপর দেখো হ্যাভ আছে, তো হ্যাভ থাকলে সেটি কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। আর যেহেতু এটি ইন্টারোগেটিভে আছে, এটিকে কি বানাতে হবে? এটিকে অ্যাসার্টিভ বানাতে হবে। আর অ্যাসার্টিভ বানানোর জন্য অবশ্যই সাবজেক্টকে আগে লিখে ভার্বটিকে পরে লিখতে হবে। তো ইফ হি হ্যাড, আচ্ছা এখানে খেয়াল করো ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। সো এখানে অবজেক্ট হচ্ছে লাবিব, আর এই যে ইউ এই জায়গাটি হচ্ছে সাবজেক্টের জায়গা, তাহলে লাবিবের সাবজেক্ট ফর্ম এখানে আসবে, সেটি হচ্ছে হি। এখন দেখো শাবাব এবং লাবিব দুইজনেই ছেলে, তো এই হি দিয়ে এক্স্যাক্টলি কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই হি এর পাশে ব্র্যাকেটে আমরা লাবিবের নামের প্রথম লেটারটি লিখেছি, সেটি হচ্ছে এল। তো ইফ হি হ্যাড, হ্যাভ ভার্বটি হ্যাড হয়ে গেছে, এরপরে যা আছে সেটাই হবে এভার বিন টু কক্সেস বাজার। এরপরে দেখো নো আই হ্যাভ নেভার, রিপ্লাইড লাবিব। ডিরেক্ট স্পিচগুলো আমরা সচরাচর যেভাবে কথোপকথন চালিয়ে যাই, অর্থাৎ শর্ট করে আমরা অনেক সময় কথা বলি, তো ওইভাবে ডিরেক্ট স্পিচটা আমাদের তুলে দেওয়া হয়। কিন্তু যখন আমরা সেটিকে ইনডিরেক্টে করতে যাই, তখন কিন্তু ওই শর্ট কথাগুলো আমরা লিখতে পারি না। তখন আমাদের কি করতে হয়? সেই শর্ট কথাগুলোকে ফিল আপ করে নিতে, অর্থাৎ আগের সেন্টেন্সের আদলেই পরের সেই শর্ট সেন্টেন্সটিকে ফুল করে নিতে হয়। যেমন দেখো প্রথমে কোয়েশ্চেনটা শাবাব করেছিল যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? লাবিব রিপ্লাই দিয়েছে নো আই হ্যাভ নেভার। ওর কিন্তু রিপ্লাই দেওয়া উচিত ছিল যে ও যদি ফুল সেন্টেন্সটা উত্তর দেয়, যে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তাহলে তুমি অ্যান্সারে কি বলবে? না, আমি কখনো কক্সবাজারে যাইনি। তো সেটা তুমি ফুল সেন্টেন্স না বলে তুমি অর্ধেক বলবে যে না যাইনি অথবা না। তো এই যে কথাটা, এটা আমরা নর্মাল কথোপকথন ইউজ করছি, কিন্তু যখন ইনডিরেক্ট করব সেটাকে আমাদের ফিল আপ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই প্রথম কোয়েশ্চেনের মতো করে যদি লাবিবের অ্যান্সারটাকে আমরা সাজাই, তাহলে আমরা লিখতে পারি আই হ্যাভ নেভার বিন দেয়ার। দেয়ার বলতে সেখানে কক্সবাজারকে বোঝাচ্ছে। সো আই হ্যাভ নেভার বিন দেয়ার, এরকম ফুল সেন্টেন্সটা লাবিবের বলা উচিত ছিল, অথবা লাবিব বুঝাতে চেয়েছে, যেটা সে শর্ট করে বলেছে। তো এই ধরনের প্যাসেজ নারেশন করার সময় যখনই শর্ট কোনো সেন্টেন্স দেখবে, সেটাকে তোমরা প্রিভিয়াস সেন্টেন্সের মতো করে
ফিল আপ করে নিবে, তারপরে সেটাকে চেঞ্জ করবে। শর্ট করে রেখে চেঞ্জ করা উচিত নয়। তো লাবিবের ফুল সেন্টেন্সটি হতে পারে নো আই হ্যাভ নেভার বিন দেয়ার। তো যেহেতু লাবিব প্রথমে নেগেটিভ কিছু বলেছে, তাই আমরা লিখব লাবিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। তো নো বলার পরে সে আবার ফার্দার কিছু বলেছে, দ্যাটস আমরা লিখেছি অ্যান্ড সেড দ্যাট। তো এবার দেখো আই হ্যাভ নেভার বিন দেয়ার। তো আই হচ্ছে কি ফার্স্ট পারসন, কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে লাবিব, তাই এখানে লাবিবের সাবজেক্ট ফর্ম আসবে হি। আর দেখো যেহেতু হি দিয়ে কাকে বোঝাচ্ছে আমরা বুঝতে পারছি না, তাই এখানে আমরা ব্র্যাকেটে এল লিখেছি হি। এরপরে দেখো হ্যাভ নেভার আছে, আর হ্যাভ থাকলে সেটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, হ্যাড নেভার বিন দেয়ার। এরপর দেখো বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস। এটা কে বলেছে? জাস্ট আগের সেন্টেন্সটি খেয়াল করো, নো আই হ্যাভ নেভার, না আমি কখনো যাইনি, বাট আই ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস, এটা লাবিবেই বলতে পারে। সো অর্থাৎ সে বলেছে কি যে আমি কখনোই যাইনি, কিন্তু আমার ইচ্ছা আছে সেই জায়গাটা ভ্রমণ করার বা সেই জায়গাটা দেখার। এটা লাবিবেই বলেছে। তো যেহেতু সেন্টেন্সের শুরুতে বাট আছে, এটাকে আমরা চেঞ্জ করব না, এই বাটটাকে আমরা সেন্টেন্সের শুরুতেই রাখবো। তো দেখো আই হচ্ছে কি ফার্স্ট পারসন, যেহেতু কথাটি লাবিব বলেছে, তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে লাবিবের নামটি উল্লেখ করতে পারো, কিন্তু আমি নামটি উল্লেখ করিনি, কারণ লাবিব কথাটি একবার আমি অলরেডি উল্লেখ করে ফেলেছি। তো যদি আবার বলি যে বাট লাবিব সেড দ্যাট, তো সেই ক্ষেত্রে শুনতে একটু শ্রুতিকটু হয়ে যায়। তো সেই জন্যই আমরা বারবার নাউন ইউজ না করে সেটি পরিবর্তে প্রোনাউন ইউজ করি। তাই আমি লিখেছি বাট হি সেড দ্যাট, বাট হি সেড দ্যাট। তো এখানে যেহেতু দুইজনেই ছেলে, তাই অবশ্যই ব্র্যাকেটে এল লিখেছি বোঝানোর জন্য, বাট হি সেড দ্যাট। তোমরা চাইলে লাবিব লিখতে পারো, সমস্যা নেই। আমি কথা শোনার ক্ষেত্রে যে শ্রুতি মধুরতা সেটা বজায় রাখার জন্য আমি এখানে নাউনটা বারবার ইউজ করিনি। হি সেড দ্যাট, বাট হি সেড দ্যাট। দেখো এরপরে ফার্স্ট পারসন আছে, এটা কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, তো হি এর সাবজেক্ট ফর্ম হি আসবে, এবং ব্র্যাকেটে অবশ্যই এল লিখতে ভুলবে না, না হলে বোঝা যাবে না এবং সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটা যেতে পারে। হি ডিজায়ার আছে, এখানে দেখো ডিজায়ারের ভি2 ফর্ম হবে, এখানে ভি1 ফর্ম আছে, তো এটাকে পাস্ট ফর্ম বানাবা, তাহলে কি লিখবা? হি ডিজায়ার্ড, হি ডিজায়ার্ড। এরপরে দেখো বাকি যা আছে তাই লিখবে ফর ভিজিটিং দ্য প্লেস, বাট হি সেড দ্যাট হি ডিজায়ার্ড ফর ভিজিটিং দ্য প্লেস। I had an opportunity to visit the sea beach last year, said শাবাব। এটা কে বলেছে? শাবাব বলেছে, বুঝাই যাচ্ছে। তো লিখবো কি? শাবাব said that I had। দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে শাবাব, আর আই এর জায়গাতে হচ্ছে সাবজেক্টের জায়গা, দ্যাট বাই শাবাবের সাবজেক্ট ফর্ম এখানে বসবে। আর যেহেতু এবার শাবাব কথা বলছে, তাই হি যদি বসাই তাহলে অবশ্যই ব্র্যাকেটে আমরা এস লিখবো। তো দেখো যদি হ্যাড থাকে সেন্টেন্সে, তাহলে হ্যাডটা হ্যাড এর মতোই থাকবে, হ্যাডের কোনো চেঞ্জ হবে না। তো শাবাব সেড দ্যাট হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ। দেখো লাস্ট আছে, লাস্ট থাকলে সেটা প্রিভিয়াস হয়ে যায়। সো সি বিচ দ্য প্রিভিয়াস ইয়ার। শাবাব সেড দ্যাট হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ দ্য প্রিভিয়াস ইয়ার। লেট আস গো দেয়ার দিস উইক, সেড লাবিব। এখানে দেখো এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স, প্রপোজাল দিয়েছে। এখানে লেট দিয়ে কি দেওয়া হয়েছে? প্রপোজাল দেওয়া হয়েছে, আর সেটা কে বলেছে? লাবিব বলেছে। তো যেহেতু লাবিব প্রপোজাল দিয়েছে, আর যখন কোনো কিছু প্রপোজাল দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে অবশ্যই শুড দিতে হবে। তাহলে যেহেতু প্রপোজাল দিয়েছে, তাই আমরা লিখতে পারি লাবিব প্রপোজড টু শাবাব দ্যাট। এরপর কি হবে? দ্যাট ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো আর কি। দেখো যেহেতু আজ বলা হয়েছে, তো এখানে লাবিব এবং শাবাবের মধ্যে কথা হচ্ছে, তো ওরা দুজনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ উভয়ই যেন কাজটা করে এরকম কিছু বলা হয়েছে। তাই সেই ক্ষেত্রে যেহেতু দুটোই থার্ড পারসন, তাই এখানে দে ইউজ হবে। সো দে এরপরে রুলস অনুযায়ী শুড বসবে, দে শুড গো দেয়ার। এরপরে দেখো দিস আছে, দিস থাকলে সেটাকে কি করে দিবে? দ্যাট করে দিবে। তাহলে কি হবে? দে শুড গো দেয়ার দ্যাট উইক। লাবিব প্রপোজ টু শাবাব দ্যাট দে শুড গো দেয়ার লাস্ট উইক। তো এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন। এখানেই পার্ট 2 এর সলিউশন শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। নেক্সট ভিডিওতে আমরা চিটাগং বোর্ড 2015 সালের পার্ট 3 নিয়ে আলোচনা করব,
যেটাতে থাকবে কোয়েশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্স এবং কোয়েশ্চেন নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্সের সলিউশন। টিল দেন, টেক কেয়ার।